বন্ধুরা, আজকে ব্লগে থাকছে মাংস রান্না, কাঁকরোল ভাজি, থাকছে ঝরঝরে হলুদ পোলাও। একদম রান্না করে নিয়েছি। আর আমি পোলাওটা বেশিরভাগই কড়াইতে রান্না করি, আমার কাছে ভালো লাগে কড়াইতে রান্না করা। এই যে দেখুন, একদম ঝরঝরে পোলাও। চলে আসুন সবাই, আমরা একসাথে বসে লাঞ্চ করি। ওকে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে আজকে পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে একটা শুক্রবারের রান্নার ব্লগ। এখানে নিয়েছি একটা পাকিস্তানি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম আর রসুন, আর নিয়েছি বোম্বাই মরিচ। আজকে কিন্তু এই রেসিপিটা হবে টক দই এবং বোম্বাই মরিচ এবং কাজু বাদাম, পেস্তা বাদাম, এটা দিয়েই হবে চিকেনের রেসিপিটা। কাজু আর পেস্তা আমি খুব সুন্দর করে, কাজু বাদাম আর কাঠবাদাম, পেস্তা বাদাম নাই, এগুলো আমি একটু ব্লেন্ড করে নেব। ওর সাথে বোম্বাই মরিচটাও ব্লেন্ড করে দেব। এখানে কিন্তু আজকে আর কাঁচামরিচটা ব্যবহার করছি না। আর কিছুটা রসুন আস্তা দিয়ে দেব, আর কিছুটা রসুন ব্লেন্ড করে দেব। এটা দেব আস্তা। এখান থেকে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব, আর বেশি পেঁয়াজটা তেলের উপর দিয়ে ভেজে নেব। এখানে অল্প পরিমাণে দিয়েছি। এখন আমি মশলাটা ব্লেন্ড করে আনছি। এখানে দিয়ে দিচ্ছি একটু লবণটা দিয়ে দিচ্ছি। এখন এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ব্লেন্ডারটা করে নিচ্ছি। বন্ধুরা, এখানে যে গুঁড়ো মশলাটা লাগবে সেটাও আমি দিয়ে দিচ্ছি, তাহলে বাটা মশলার একটা স্বাদ আসবে। ধনিয়ার গুঁড়া নিয়েছি, এখানে নিয়েছি হলুদের গুঁড়া, এখানে নিয়েছি মরিচের গুঁড়া। ঝাল বুঝে দিবেন, আমরা একটু এঁকে দেবো, মুম্বাই মরিচ দেব। এখানে দিয়েছি জিরার গুঁড়া। এখন আমি এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একসাথে ব্লেন্ড করে নিলে ভালো হবে। মাংস রান্নার জন্য তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 3টা আলু কেটে নিয়েছি। এই আলু 3টা দিয়ে দেব, ভেজে নেব, কারণ আমার ছেলে আলু ছাড়া একদম খেতে পারে না। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজায় হালকা লবণ দিয়ে দিচ্ছি, এখানে হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ব্লেন্ডার করে আনছি। আর এবার আলুটা ভাজা হতে থাক। একটু হলুদ আর লবণটা মিশিয়ে দিলাম। আলুটা অবশ্যই আমি সবসময় ভেজে রান্না করি, তাহলে খেতে ভালো লাগে। আর মুরগিটা কিন্তু কষিয়ে রান্না করব। বন্ধুরা, এই যে আলুটা কিন্তু আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এদিকে মশলাটা খুব সুন্দর করে পেস্ট করে এনেছি। এখানে এলাচ, দারচিনি, লং, তারপরে সব কিছু দিয়ে দিয়েছি, তেজপাতা, জিরা। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি আদাটা পেঁয়াজের সাথে ব্লেন্ড করে নিচ্ছি না, তার কারণ আদাটা ফ্রিজে ছিল, এর জন্য একটু পেঁয়াজের ভিতর দিয়ে ভেজে নিলাম। এখানে এলাচটা একটু থেতো করে দিয়েছি, 4টা এলাচ দিয়েছি। রৌদ্র বাহিরে প্রচুর, ভিডিওটা দেখা যাচ্ছে কেমন জানি একটু ঘোলা ঘোলা, ক্যামেরা হয়তো ঘোলা হয়ে গেছে। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু একদম বাটা মশলার মতন কালার আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর এখানে তো বাদাম দিয়ে দিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম। আপনারা চাইলে পেস্তা, তারপরে চীনা বাদাম, এগুলোও দিতে পারেন। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি আমি এখানে বাটিটা ধুয়ে জল, পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা, এর ভিতরে চিকেনটা দিয়ে একবারে মশলা আর চিকেন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু একদম বড় বড় টুকরা করে কেটেছি, পা দিয়ে 4খান বানিয়েছি, আর পাখনা কিন্তু আলাদা করিনি, একসাথেই রেখেছি। এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলার কালারটা কিন্তু বন্ধুরা দারুণ আসছে। সব মশলা তো আমি তখনই দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে শুধু এটা কষিয়ে নেব। খুব সুন্দর করে কষাতে হবে। আর এভাবে কষিয়ে নিলে, আর যখন অর্ধেক কষানো হয়ে যাবে, তখন আমি টক দইটা দিয়ে দেব। বন্ধুরা, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এই যে 5 মিনিট পরে চলে আসছি। আর এই যে দেখুন আমার মাংসটা কতটা সুন্দর একটা কালার এসেছে। আর এখন কিন্তু এটা আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু জালটা কমিয়ে কষিয়েছিলাম। এখন আমি একটু আলুটা দিয়ে দেব। আলুটা দিলে পরে এই মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। আর একদম আলুটা ভেজে উঠিয়ে রেখেছিলাম অফ ক্যামেরায়। এখন এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর আমি কিন্তু বেশি একটা ঝোল করব না, একটু মাখা মাখা করব। বন্ধুরা, বাটা মশলার যেরকম একটা কালার আসে, সেরকম কিন্তু আমার কালার চলে আসছে। নেড়ে ছেড়ে দিলাম।
এখন আমার হাতে বানানো টক দইটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টক দইটা দিয়ে ম্যারিনেট করেও রাখতে পারেন, কিন্তু আমি ম্যারিনেট করি নাই, আমি এভাবে কষিয়ে তারপরে রান্না করব। আমি কিন্তু জালটা একটু বাড়িয়ে দিয়েছি। টক দইটা দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। চতুর্দিক থেকে একটু কাঁচাইয়ে দিচ্ছি। বন্ধুরা আবারও চলে আসলাম 2 মিনিট পরে। এই যে দেখুন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন আমি জালটা কমিয়ে দেব, তার কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন জালটা কমিয়ে দিয়ে খুব সুন্দর করে তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি একদম কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে, আর তেলটা কিন্তু ছাড়তে শুরু হয়ে গেছে। এভাবে কিন্তু একসাথে মাংস আর মশলা কষিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে। এই পর্যায়ে যে আস্ত রসুনগুলো দেব সেটা দিয়ে দিচ্ছি। এমনি আমি সবসময় আস্ত দেই, আজকে আমি একটু বেছে দিলাম। এটা কষিয়ে এখন কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দেব গরম জল। এই যে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, আর এদিকে কষানোও হয়ে গেছে। আর এদিকে আমার চিকেনটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব গরম জল। তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, আর মশলা চিকেন একসাথে কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। বন্ধুরা এটা তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর করে আমি একবারে অল্প সময়ের ভিতর মানে মাংস আলু মশলা একসাথে কষিয়ে নিলাম। এতে কিন্তু আমাদের গ্যাস সাশ্রয় হয় এইভাবে যদি রেসিপিটা একবার করেন। আর এই রেসিপি কিন্তু চিকেনের অনেক মজা লাগে খেতে। কত মানুষে তো কত রকম চিকেন রান্না করে খেয়েছেন, একবার এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন। এখানে আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি গরম জলটা দিয়ে। আর বেশি একটা ঝোল রান্না করব না বন্ধুরা। আর এটা তো আমার 80% কষাইতে কষাইতেই রান্না হয়ে গেছে। বন্ধুরা এই যে উতরি উঠছে, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি হাই হিটে একদম রান্না করে নেব। বন্ধুরা মাংসটা কিন্তু আমার 10 মিনিট রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এই যে দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে। এখন দিয়ে দেব আমার মাংসের যে আমি মশলা করে রাখি সেই মশলাটা। এখানে সব রকমের মাংসের যে গরম মশলা আছে সেটা আমি একসাথে গুঁড়া করে রেখে দেই। যখন মাংস রান্না করি তখন কিন্তু দিয়ে দিই, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন আমি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে এটা আমি 2 মিনিট ঢেকে রেখে নামিয়ে নেব। হালকা পাতলা ঝোল মানে একদম মাখো মাখো ঝোল। আর মাংসটা কিন্তু পারফেক্টভাবে একদম রান্না হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে মাংসের ভিতরে প্রবেশ করে। মাংস রান্না ফাইনালি ডান হয়ে গেছে। এই যে একদম হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। কাঁকরোল ভাজা রেডি হয়ে গেছে। ঝরঝরে হলুদ পোলাও মানে বাসন্তী পোলাও একদম রেডি। 3টা রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই, টাটা। এখানে আমি পোলাও ভাত রান্না করছি। আজকে কিন্তু আমি হলুদ কালারের পোলাও রান্না করব। আর এই যে অল্প তেল দিয়ে দিয়েছি, এর ভিতর 2 টুকরা দিয়েছি দারচিনি, আর দিয়েছি এলাচ, আর দিয়েছি 4টা গোলমরিচ, সাথে দিয়েছি একটা তেজপাতা 4 টুকরা করে। বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, ক্যামেরা অন করতে মনে ছিল না। এখন আমি এটা একটু ভাজা হইলে এখানে দিয়ে দেবো হালকা একটু হলুদ। এখানে এই যে হালকা হলুদ দিয়ে দিই। হলুদ পোলাওটা দেখতে খুব সুন্দর হয়। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, তারপরে এটা ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আদা বাটাটা কিছু ব্যবহার করিনি, আদা বাটা ছাড়াই রান্না করব। বন্ধুরা হলুদ পোলাও রান্না করার জন্য হালকা হলুদ দিয়েছি, একটু কালারটা সুন্দর বাসন্তী বাসন্তী কালার আসবে, দারুণ দেখা যাবে। আর এখানে কিন্তু এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে একটু ভেজে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি এখানে জল। কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি ভোজন করা ডাল। আর এটা কিন্তু একদম ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম। আর এটা আমি সামান্য একটু ভাপ দিয়ে রেখেছিলাম, এর জন্য আর তেলের উপর প্রথমে দিয়ে দেই নাই। এখন আমার কালারটা কিন্তু জাস্ট অসাধারণ আসছে বন্ধুরা। এরপরে আমি এখানে দিয়ে দেব হাফ কিলো দুধ। দুধ দিয়ে খুব সুন্দর করে একদম রান্না করে নেব।
আর আপনারা চাইলে ঘি দিতে পারেন। আমার বাসায় ঘি দিলে বাবু খেতে চায় না, তাই আমি ঘিটা খুব কম ব্যবহার করি সব কিছু খাবারে। এখন আমি খুব সুন্দর করে চালটা একদম ঝরঝরা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এখন এখানে দিয়ে দেব গরম জল। এখানে আমি 2.5 পট চাউল নিয়েছি, এখানে আমি 5 গ্লাস জল দেব। বন্ধুরা, এই রকম বাসন্তী কালারের পোলাও আমাদের কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর ভাবছিলাম যে 1/2 লিটার গরুর দুধ দেবো, এখন ভাবলাম যে গরুর দুধ না দিয়ে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো। তবে প্রথমে আমি গরম জলটা দিয়ে নিই, তারপরে দিয়ে দিচ্ছি। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। এখানে 5 গ্লাস জল মাপ করা আছে। আমার এই কেটলিটায় 5 গ্লাস জল ধরে। আর আমি যখন পোলাও রান্না করি সেই মাপে আমি জলটা বসিয়ে দেই। তখন আমার কি হয়, যেহেতু একদম মাপটা পারফেক্ট হয়। আর জলটা দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেব লবণ। এখানে লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। বন্ধুরা, এই যে 1 চামচ এখন দিয়ে দিচ্ছি, আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচ দুধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছেলে আমাকে হেল্প করছে, নেড়ে দিচ্ছে। দুধটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ দুধটা দিলে পরে পোলাওটা একদম ঝরঝরে হয়, তাই কিন্তু আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আর এই পর্যায়ে কিন্তু জালটা আমার হাই হিটেই আছে, আর একটু কমলে তারপর আমি দমে বসিয়ে দেব। বন্ধুরা, এই যে ভাতটার জলটা একদম শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিয়ে ঢাকটা দিয়ে রেখে দেব। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। পোলাও চাউলে জল দেওয়াটা কিন্তু পারফেক্টভাবে দিতে হয়, একটার সাথে একটা লাগবে না। একদম ঝরঝরে পোলাও ডান হয়ে গেছে বন্ধুরা। এই রেসিপি একবার হইলেও মানে যারা পোলাও রান্না করতে পারেন না তাদের জন্য কিন্তু, আর যারা আমার দিদি ভাইরা, দাদা ভাইরা, বন্ধুরা খুব সুন্দর করে রান্না করতে পারে তাদের কাছে আমি কিছুই না। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একদম দমে বসিয়ে রাখছি। এখন এভাবেই থাকবে। বন্ধুরা, এই যে দেখুন পটলটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন পটলের জলটা ফেলে ভেজে নেব। এটা কিন্তু আমার মোটামুটি 20% সিদ্ধ হয়ে গেছে। জলটা ছেঁকে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ, আর একটু লবণ, আর একটু মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। মরিচটা হালকা করে একটু দিয়েছি, এতে কিন্তু কালারটা খুব সুন্দর দেখা যাবে। ভাজলে খেতে দারুণ লাগবে। এটা কিন্তু ভাতের সাথেও মজা লাগে। আমি কিন্তু পোলাওর সাথে খাবো। তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আর এখন এটা করে পটলটা দিয়ে দিচ্ছি, কাঁকরোল। কাঁকরোলটা কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে আমার। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার কাছে অনেক মজা লাগে। আর একটা পাশ একটু উল্টে দিচ্ছি। এটা কিন্তু ভাজতে একদম অল্প সময় লাগবে, যেহেতু আমি অর্ধেকটা তো সিদ্ধ করে নিয়েছি। আর পুরো সিদ্ধ করলে কিন্তু একদম মানে গলে যেত। গলে গেলে কিন্তু কাঁকরোল ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলে বেশি ভালো লাগে। উল্টে পাল্টে দিলাম। তবে এই হালকা দাগ লাগাবো, একদম পোড়া পোড়া বানাবো না। উল্টে পাল্টে পটলটা একদম ভেজে নিয়েছি। তখন একটা পাশ উল্টে দিয়েছি, আর এখন আর একটা পাশ উল্টে দিচ্ছি। এ পাশটা হয়ে গেলেই নামিয়ে নেব। আর এই কাঁকরোলটা ভাজি করতে বেশি সময় লাগে না। সরি বন্ধুরা, বারবার পটল হয়ে যায়। তবে কাঁকরোলটা এভাবে ভাজি করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, একদম শক্ত শক্ত থাকলে। আর যদি নরম হয়ে যায় সেটা খেতে আমার কাছে ভালো লাগে না। ফাইনালি আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। তবে বন্ধুরা, আজকের মতো বিদায় নেব এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার 3টা রেসিপি এই একসাথে রান্না হয়ে গেছে, এটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে রান্নার ব্লগ। কেমন লাগলো আমার কাঁকরোল ভাজি, মাংস রান্না, পোলাও রান্না অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি 3টা রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এই যে মুরগির মাংসটা খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আমরা এখন খেতে বসে যাব। আর এখানে আছে এই যে বাসন্তী পোলাও, এটা কিন্তু একদম ঝরঝরে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। এখানে আছে মজাদার কাঁকরোল ভাজি, সাথে আছে লেবু শসা সালাদ। সেটা আপনাদের সাথে শেয়ার করছি না, শুধু রেসিপি শেয়ার করছি। আশা করছি 3টা রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। কাছে দূরে দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং দেখা শুরু করবেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর সকল বন্ধুদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা সব সময়ের জন্য।